প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রিনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি আছি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে। আজকে কথা বলতে যাচ্ছি নির্মল শ্বাসের একটি অন্যতম বিষয়, যা হচ্ছে শ্বাসকষ্ট এবং এর প্রতিকার। এই বিষয় নিয়ে শীতকালে এই শ্বাসকষ্ট কিন্তু খুব বড় একটি সমস্যা। এই সমস্যা নিয়ে সমাধান আপনাদের দেওয়ার জন্য উপস্থিত আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মনির হোসাইন, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে বর্তমানে আছেন বক্ষব্যাধি বিভাগ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শীতকালে শ্বাসকষ্টের রোগী অনেক বেড়ে যায়। দেখা যায় যে হাঁপাচ্ছে বা কোনো কাজ করতে পারছে না, পরিশ্রম করতে পারছে না, বা দেখা যায় অনেকে আছে যে ঘরের মধ্যে বসে আছে কিন্তু তারপর শ্বাসকষ্ট। তো এই শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে যাব, কিন্তু তার আগে একটু জানতে চাই যে বিজ্ঞান কি বলে, শ্বাসকষ্ট কি? শ্বাসকষ্ট আমাদের মেডিকেল সায়েন্সে আমরা যেটা বলি যে এটা ডিসনিয়া বা শর্টনেস অফ ব্রেথ। তো যে কোনো একটি কাজ যে আমরা দম নিচ্ছি, দমটা সঠিকভাবে নিয়ে সেই দম অনুযায়ী কাজটাকে সঠিকভাবে করা। যখন যে কাজটা করতে যাচ্ছি সেটা কথা বলা থেকে শুরু করে যে কোনো কাজ হতে পারে, তা সেটা করতে গিয়ে বাধাপ্রাপ্ত যে হচ্ছে, আমরা যে সঠিকভাবে করতে পারছি না বা আমি ঠিক মনে হচ্ছে যে আমি কাজটা করতে খুব বেগ পাচ্ছি, ওইটাই আসলে শ্বাসকষ্ট। আচ্ছা, তো এই শ্বাসকষ্টের রোগী কিন্তু আমাদের দেশে অনেক বেশি। বিভিন্ন কারণে শুনি যে শ্বাসকষ্ট হচ্ছে, তাদের কারো বলছে অ্যাজমা, কারো বলছে যে অন্য ধরনের হাঁপানি, আবার কেউ বলছে যে না তাদের হার্টের সমস্যা। আসলে কি কি কারণে আমাদের দেশে শ্বাসকষ্টের সমস্যা হয়? হ্যাঁ, অনেক কারণেই হয় আসলে। আমাদের অ্যাজমা, যেটা আমরা হাঁপানি বলি, বা সিওপিডি বা দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাসের যে শ্বাসকষ্টের যে সমস্যা, সেটাও হতে পারে। আরও বিভিন্ন রকম আছে, যেমন ব্রঙ্কিকটেসিস, সিস্টিক ফাইব্রোসিস বা ইন্টারস্টিশাল লাং ডিজিজ, এরকম বিভিন্ন রকম ডিজিজ বা রোগ আছে যার কারণে আমরা শ্বাসকষ্ট হতে পারে। তো তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের এই যে আমাদের একটা যে আমরা অ্যাজমা যদি বলি শীতকালে কেন বাড়ছে, তার একটা কারণ হচ্ছে অ্যাজমা শীতকালে আসলে আমাদের যে তাপমাত্রা হঠাৎ করে কমে যাচ্ছে, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ার কারণে বাইরের আর্দ্রতাও বেশ কিছু কমে যায়, যার কারণে দেখা যায় যে এর ভিতরে কিছু ধুলাবালি বা কিছু পলিউটেন্ট এজেন্ট বা এখানে আমাদের কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস বা এরকম কিছু এজেন্টগুলি আমাদের শীতকালে আমাদের ফুসফুসে, আমাদের সাধারণত এগুলো তো আমাদের ইনহেল করা, আমরা সবসময় শ্বাস নিচ্ছি, তো তারা দেখা যায় যে শ্বাসের মাধ্যমেই আমাদের ফুসফুসে তা পৌঁছাচ্ছে, সেখান থেকেই দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাবগুলি হচ্ছে। তো এই প্রত্যেকটা ফুসফুসের এই ব্যাধিগুলির একটা হচ্ছে যে এটার প্রাদুর্ভাবে একটা প্রথম হচ্ছে দেখা যায় কাশি, শ্বাসকষ্ট, বিশেষ করে শ্বাসকষ্টটা দেখা যায়। উপসর্গ যত বেশি হবে তার সিমটমের মাত্রাও বা রোগের উপসর্গের মাত্রাও ততটা বেড়ে যাবে। আপনি বলছিলেন যে শীতকালে বিভিন্ন ধরনের পলিউশন বা বায়ু দূষণের কারণে এগুলো বাড়ছে। দেখা যায় যে বিশেষ করে যারা বয়স্ক তারাই বেশি আক্রান্ত হচ্ছে। আসলে কি এই ব্যাপারটি সত্য যে শুধু বয়স্করাই শ্বাসকষ্টে ভুগে? না, শুধু বয়স্ক না, সব বয়সেই আসলে শ্বাসকষ্টে ভুগছে, তবে বেশি বয়স এবং খুবই কম বয়স, এই দুটা বয়সের যে তারতম্য যেটা আছে, যে এক্সট্রিম এইজগুলি আমরা বলি, খুব কম বয়স এবং বেশি বয়সে তারা কেন ভোগে, কারণ আসলে দুটা বয়সেই দেখা যায় যে আমরা যে সবসময় আমাদের এয়ারবর্ন ডিজিজগুলি আমাদেরকে ইনফেক্টেড করার একটা প্রবণতা থাকে, সেখানে দেখা যায় আমাদের যে আমরা এই দুটা বয়সে ইমিউনিটিটা খুব কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বলি আমরা, সেটা দেখা যায় অনেকটা কমে যায়, যার কারণে এদের একটু রোগের উপসর্গ বা মাত্রা হয়তো প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়। আর এই শীতকালে সেটার জন্য অবশ্যই অনেকটা বেশি দায়ী বলে আমি মনে করি। আচ্ছা, এই যে এই ধরনের রোগীরা তো আপনাদের কাছে আসে, আপনাদের চেম্বারে আসছে বা হাসপাতালে ভর্তি হচ্ছে, তো কখন এই রোগীগুলো হাসপাতালে যাচ্ছে বা তাদের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ সাধারণত দেখা যায়? আসলে প্রত্যেকটা রোগী এখন কম বেশি অনেকটা সচেতন। দেখা যাচ্ছে তারা প্রাথমিক কিছু উপসর্গ হলে তারা হয়তো বা প্রাথমিক কিছু ডাক্তারের কাছে যাচ্ছে বা যে কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ নিচ্ছে, ওষুধ নিয়ে তারা চেষ্টা করে এটাকে কিছুটা নিরাময় করার জন্য। কিন্তু দেখা যায় যে দিনকে দিন যখন রোগের প্রাদুর্ভাব বা উপসর্গ ক্রমান্বয়ে বেশি বেড়ে যাচ্ছে, তখন দেখা যায় যে স্পেশালিস্টের কাছে আসতেছে। আসার পরে দেখা যায় যে অনেক সময় কিছু রোগী আছে যেগুলি আমরা হয়তো বা দেখা যায় আমরা চেম্বার থেকেই আমরা ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠাচ্ছি, এমনকি তারা ওষুধ সেবন করে আবার যখন ফলো আপে আসছে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু কিছু রোগী আছে যারা দেখা যাচ্ছে একটু রোগের সিমটম বা উপসর্গটা বেশ মাত্রায় বাড়িয়ে নিয়ে আসতেছে, এমন অবস্থা যে তারা মানে শ্বাস নিতে পারতে, তারা এখান থেকে ওখানে হেঁটে যেতে পারতেছে না। বিশেষ করে বয়স্ক রোগীরা কিছু আছে যাদের সিওপিডির সমস্যা, দেখা যাচ্ছে তারা এখান থেকে টয়লেটেও যেতে তাদের অনেক কষ্ট হচ্ছে। তো এই যে রোগের প্রাদুর্ভাবগুলি,
এটা একটু নির্ণয় করে আমরা দেখি যে না এই রোগীটার বা ইনফেকশনটা অনেক বেশি মনে হচ্ছে বা এটার প্রাদুর্ভাবটা অনেক বেশি মনে হচ্ছে, বাসায় পাঠালে সিম্পল ট্রিটমেন্ট হয়তো বা হবে না, সেই জন্য আমরা তখন তাদেরকে একটু বাসায় ট্রিটমেন্ট করার ব্যবস্থা, হসপিটালাইজড করে আমরা ট্রিটমেন্ট করি, যে তাদেরকে অ্যাডভাইস করি একটু হসপিটালাইজেশন। তখন দেখা যায় যে অক্সিজেন কমে যাচ্ছে, তখন তাদের অক্সিজেন সহ অন্যান্য আরও বেশ কিছু আছে যেগুলি আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে এসে তাদেরকে চিকিৎসা করে কিছুটা সুস্থ করার চেষ্টা করি। অনেকেই তো আছে যাদের বাসায় অক্সিমিটার আছে, বিশেষ করে কোভিডের পরবর্তী সময় আমরা দেখেছি যে অক্সিমিটারটি ব্যবহারের প্রয়োজনীয়তা বা ব্যবহারের যে বিধি সেগুলো অনেকে জানে, কিন্তু এখনও আমাদের দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু গ্রামাঞ্চলে থাকছে বা নিম্ন আয়ের মানুষ, তারা হয়তো বুঝতেই পারছে না যে তাদের অক্সিজেন লেভেলটা কোথায় চলে গেছে। তো তারা কি কোনো উপসর্গের মাধ্যমে বুঝতে পারবে যে তাদের হয়তো অক্সিজেন লেভেল কমে যেতে পারে বা কিছু? না, এটা আসলে আমরা তো কিছুটা বলবো যে আসলে শ্বাসকষ্টের রোগীদের ভিতরে একটা বড় মাত্রা একটা রোগী হচ্ছে যারা একটু গ্রামাঞ্চলে থাকে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকে, তাদের ভেতরে তো তারা এরকম দেখা যাচ্ছে তাদের শ্বাসকষ্টের জন্য, এটাও আমি বলবো যে তারা ওই শ্বাসকষ্টের জন্য উপসর্গ উপশম করার জন্য হয়তো বা তারা সাময়িক কিছু ট্রিটমেন্ট নেয় কোনো জায়গা থেকে, তো সেখান থেকে নিয়ে তারা ইমপ্রুভ করতে না থাকলে দেখা যায় যে উপসর্গ যখন বেড়েই চলতেছে, তারা হয়তো তখন কিছুটা বুঝতে পারে, না বুঝতে পারলে তো আমাদের কাছে আসতেও না, হয়তো তারা স্যাচুরেশন দেখছেন না পালস অক্সিমিটারে, কিন্তু তারা বুঝতে পেরে তারা সরাসরি আমাদের কাছে চলে আসতেছে। তখন আমরা দেখছি যে না, পেশেন্ট তো অনেকটা লেট হয়ে গেছে, তখন তাদেরকে আমরা বলি যে একটু আমার মনে হয় রোগীটা একটু ভর্তি হওয়া উচিত, কারণ রোগের প্রাদুর্ভাবের জন্য আমরা বিভিন্ন ট্রিটমেন্ট সেটা বাসায় গিয়ে আপনারা ম্যানেজ করতে পারবেন না, সেটার জন্য ভর্তি হলে আশা করি যে রোগটা দ্রুত উপশম হবে বলে আশা করি আর কি। তখন আমরা এইভাবে তাকে কাউন্সেলিং করার চেষ্টা করি পেশেন্টকে। আচ্ছা, এই ধরনের রোগীরা যখন এই উপসর্গ নিয়ে আসে, আপনারা কি কোনো পরীক্ষার মাধ্যমে এই ব্যাপারটি নির্ধারণ করেন যে তার শ্বাসকষ্ট বা শ্বাসকষ্ট? অবশ্যই আমরা কিছু পরীক্ষা করি। দেখা যায় কিছু রোগী আগে থেকে ডায়াগনোজ থাকে, কিছু রোগী হয়তো নতুন করে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় বুকের এক্সরে তো একটা করি। তারপর আমরা শ্বাসকাশের রোগের জন্য আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার, সেটা স্পাইরোমেট্রি, একটা রোগ নির্ণয় করি আমরা, যে স্পাইরোমেট্রি দিয়ে যে বুকের যে আমাদের ফুসফুসের যে মানে কার্যক্ষমতা সেটা দেখার একটা যন্ত্র, এটা ফুসফুসে আমরা এই যন্ত্রটা ইউজ করে বা এটা ফু দিয়ে পরীক্ষাটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। তো সেটা দেখেও আমরা বুঝতে পারি যে ফুসফুসটা কতখানি আসলে শ্বাসটা মানে ফেলতে বাধাগ্রস্ত হচ্ছে, সেটা দেখেও আমরা বুঝতে পারি ফুসফুসের কী অবস্থা। তবে রোগী যদি খুব অ্যাকিউট অবস্থায় আসে, একদম খুব শ্বাসকষ্টে খুব খারাপ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা আমরা করতে পারি না অনেক সময়। সেক্ষেত্রে আমরা বুকের এক্সরের সাথে আমরা হয়তো বা কিছু রক্তের পরীক্ষা করি, রক্তের মাত্রাও দেখলে বুঝতে পারি যে রোগীর কন্ডিশন এখন কী অবস্থায় আছে, সেভাবে আমরা ব্রিফ করি রোগীদেরকে। আমরা শুনি যে এবিজি বলে একটা পরীক্ষা রয়েছে, এটি কি সব জায়গায় করা সম্ভব বা সব জায়গায় করা উচিত? এই পরীক্ষাগুলি আমরা এখন অনেক জায়গায় অ্যাভেলেবল হয়ে গেছে, তারপরেও আমরা রুরাল এরিয়াতে আসলে মানে গ্রামাঞ্চলে আসলে এই পরীক্ষাটা খুব বেশি অ্যাভেলেবল না। তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় এই পেশেন্টগুলি যখন আসে, তখন আমাদের হয়তো অক্সিমিটারে বা আমরা স্যাচুরেশন দেখছি যে কমে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে ডেফিনেটলি যে আপনার অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে এবিজিতেও কিছু তারতম্য হতে পারে। তখন আমরা এবিজি সাজেস্ট করে দেখতে পারি যে অক্সিজেনের মাত্রা রক্তে কী পরিমাণে আছে বা কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা কি বেড়ে গেল কিনা রক্তে, এটা দিয়েও অনেকটা নির্ণয় করতে রোগীর কতটুকু খারাপের দিকে যাচ্ছে রোগীর উপসর্গগুলি, সেটা দিয়েও আমরা বুঝতে পারি। ধন্যবাদ। আমরা তো ফুসফুসের অনেক ধরনের রোগের কথা শুনলাম, একটু জানতে চাই যে ফুসফুসের বাইরে অন্য কোন ধরনের রোগের ক্ষেত্রে এই ধরনের শ্বাসকষ্ট হতে পারে? অবশ্যই, যেমন আমরা হার্ট ফেলিওর যে রোগটা আমরা জানি, এটা হচ্ছে হার্টের রোগ, কিন্তু দেখা যায় যে এই রোগেও ফুসফুসের মানে শ্বাসকষ্টের রোগ হতে পারে। দেখা যায় কোনো হার্ট ফেলিওর পেশেন্ট তারা কিন্তু বেশি দূর হাঁটতে পারে না, অনেক ভারী কাজ করতে পারে না, কারণ দেখা যায় যে হার্টের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের ফুসফুসেও কিছুটা অ্যাফেক্টেড হয় আর কি। এটা দেখা যায় ফুসফুসের যে একটা ধমনী আছে, আমরা ওটাকে পালমোনারি আর্টারি বলি, সেটারও দেখা যায় প্রেশার অনেক বেড়ে যায় অনেক সময়, সেখান থেকেও দেখা যায় শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। সেখানে পেশেন্ট একটু হাঁটলেই দেখা যাবে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। তো শুধু ফুসফুসের জন্যই শ্বাসকষ্ট না, হার্টের কারণেও শ্বাসকষ্ট রোগী আমরা অনেক পাই। এই প্রসঙ্গে একটু বলতে চাই যে অনেকে আসে পায়ে পানি নিয়ে চলে আসে বা পেটে পানি নিয়ে চলে আসে, বা দেখা যায় তাদের উপসর্গের মধ্যে প্রধান উপসর্গ হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট। চিকিৎসকের কাছে যায়, চিকিৎসক বলে যে না, এটা তার হার্টের সমস্যা ছিল কিন্তু এখন ফুসফুসের সমস্যা হয়ে গেছে। এর পিছনে কি কোনো কারণ রয়েছে? এটার একটা যে আমরা আসলে সাধারণত আমাদের হার্টের তো দুইটা ভাগ, রাইট হার্ট, লেফট হার্ট। তো দেখা যায় আমাদের রাইট হার্ট যদি কাজ ঠিক মতো না করে, ফেল করে, তো সেটা হয় অনেক সময় এই কারণেই যে আমাদের
ফুসফুসের পূর্ববর্তী কোনো রোগ তার হয়তো ছিল, যেমন সিওপিডি থেকে হতে পারে। তো সিওপিডি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগটা সে হয়তো বা ট্রিটমেন্ট করেছে বা খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছিল না, আস্তে 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 সেটা হার্টকেও, মানে আমরা যেটা একটু বলছিলাম পালমোনারি ধমনী, তার উপর এফেক্ট করে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে আমাদের হার্টকে ফেল করে ফেলে। সেক্ষেত্রে দেখা যায় হার্টটা বাম পাশের আমাদের হার্টের রক্ত পাঠাতে পারছে না, দেখা যায় ডান হার্টটা ওভারলোডেড হয়ে ওই পানিগুলি দেখা যায় যে কিছুটা পেটেও জমে, কিছু পায়েও আসে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুসফুসের পূর্ববর্তী বড় মানে একটা রোগ ছিল, সেখান থেকে হার্টকেও ধরে ফেলছে। তো এটা আমরা ওভাবে রুগীদেরকে কিছুটা বুঝিয়ে ফেলি, তার কারণে রুগীর উভয়ে বলে যে ফুসফুসের রোগ ছিল, এখন হার্টের রোগও হয়ে গেছে। এটাই আসলে রোগীদের কাছে, এই জন্য রোগীরা এভাবে। তার মানে দুটো সম্পর্কযুক্ত। অবশ্যই সম্পর্কযুক্ত। আমরা এ নিয়ে আরো কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা বলছিলাম শীতকালে শ্বাসকষ্টের সমস্যা, এই বিষয় নিয়ে। তো আমরা বিভিন্ন ধরনের কারণগুলো শুনছিলাম যে এই কারণে শ্বাসকষ্ট হয় এবং এই ধরনের লক্ষণ আসে। আমাদের দেশের একটি বড় অংশের রোগী আছে যাদের বয়স 60 বা তদূর্ধ্ব, এবং তারাই বেশি শ্বাসকষ্টের রোগে ভুগছে। এবং এদের অনেকেই আছে যে তারা ঠিকমতো প্রকাশ করতে পারছে না যে তাদের সমস্যাগুলো কি। সেই ক্ষেত্রে তাদের যে অ্যাটেন্ডেন্ট রয়েছে বা পরিবারের যারা সদস্য রয়েছে, তাদের করণীয় কি? না, অবশ্যই একটা রোগী যখন শ্বাসকষ্টে ভোগে তখন যারা আমাদের পরিবারের অন্যান্য যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে সে বয়স্ক মানুষগুলিকে তারা কতটুকু কাজ করতে পারছে। আজকে সে হয়তো বাজারে যেত বা মসজিদে যেত, কিন্তু এখন সে যেতে পারে না, যেতে গেলে তার বসে পড়তে হচ্ছে শ্বাসকষ্টের জন্য। কয়েকদিন পর সে মসজিদেও যেতে পারছে না। তাদেরকে অবশ্যই পরিলক্ষিত করতে হবে যে ওনার এটা কেন হচ্ছে। আগে টয়লেটে নিজে যেতে পারতো, এখন হয়তো বা ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। তো এগুলি থেকে পরিবার পরিজনকে বুঝতে হবে যে পেশেন্টের একটা নতুন কোনো রোগ ধরা দিচ্ছে, যার কারণে উনি দিনে দিনে খারাপ হচ্ছে। তো অবশ্যই এটা আমি বলবো যে 60-এর ঊর্ধ্বে যে পেশেন্টগুলি বা আমাদের রোগীগুলি আছেন বা পরিবারে, তাদেরকে মানে এই বিশেষ করে শীতকালে বা অন্য সময় আমরা দেখব যে তাদের এই শ্বাসকাশের ব্যায়াম বা শ্বাসকাশের যে আমরা রোগ বলি সেটার দিকে তারা কতটুকু ধাবিত হচ্ছে সেটা অবশ্যই একটু তাকে, সে আগে যে কাজ করতো সেই কাজটা এখন করতে পারছে কিনা বা সেভাবে সে কাজ করতে গেলে বেগ পাচ্ছে কিনা, অবশ্যই সেটা খেয়াল করা। এমনকি সে বসে বসে অনেক শ্বাসকষ্ট ফিল করতেছে কিনা, এটাও খেয়াল করা। তো এখন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক আমাদের পেশেন্টগুলি আমরা যে ডিল করি, আমরা দেখি যে অনেক সচেতন তারা আশা করি এইগুলি থেকে অবশ্যই বুঝতে পারার কথা যে না, পেশেন্টটা আসলে আগের মতো সেই অবস্থায় নেই, এখন আমাদের অবশ্যই কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আপনি কারণের ক্ষেত্রে বলছিলেন সিওপিডি রোগের কথা। রোগটি সম্পর্কে হয়তো এখনো আমাদের দেশে অনেকেই জানে না, কিন্তু এই রোগটি আমাদের দেশে অনেক বেশি মাত্রায় আছে, সেই ব্যাপারটি আমরা সবাই জানি যারা চিকিৎসক রয়েছে। তো তাদের ক্ষেত্রে কি উপসর্গগুলো একই রকম, বা এই ধরনের রোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে সিওপিডি রোগী এখন তো আমাদের প্রায় 12.5% আমরা বলবো। তো এটা পারছে কারণটা কি? আসলে আমাদের ধূমপাইয়ের পরিমাণ বা আমাদের এনভায়রনমেন্ট বায়ু দূষণের যে অবস্থা আমাদের এখন, সেই বায়ু দূষণটা যত বেড়ে যাচ্ছে এবং ধূমপাইয়ের রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে, ওখান থেকে দেখা যায় যে একটা বয়সের পরে এসে ফুসফুসের একটা আমাদের ফিজিওলজিক্যাল কিছুটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার কারণে এই শ্বাসকষ্টের যে দীর্ঘমেয়াদী শ্বাসকাশের এই রোগের আক্রান্ত শুরু হয়ে যায়। এমনকি 60-ঊর্ধ্ব পেশেন্টের কথা বলবো যে যারা একটু বয়স্ক হয়ে যাচ্ছে তাদের এই সিমটমটা বেশি মাত্রায় আসলে দেখা দিচ্ছে। সেই জন্যে আমরা চেষ্টা করব যে এই পেশেন্টগুলিকে ওভাবে আইডেন্টিফাই করে পেশেন্টগুলিকে সঠিক একটা চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্যে। অ্যাজমার কথা শুনেছি, আবার সিওপিডির কথা শুনছি, দুইটার কি একই রকম রোগ? অ্যাজমা আসলে একটু আর্লি এজে শুরু হয়, আর সিওপিডিটা একটু মিডল এজ টু লেট এজে আসলে আমরা সিওপিডির প্রাদুর্ভাবটা দেখি। দুটো একই রোগের ভিতরে হচ্ছে দুটোই শ্বাসকষ্ট। অ্যাজমাতেও শ্বাসকষ্ট, কাশি, এটা নিয়ে মানুষ প্রেজেন্ট করতে পারে রোগীরা, এমনকি সিওপিডিতেও সেম প্রেজেন্টেশন। তবে দুইটা শ্বাসকষ্টের এবং কাশির এই রোগের ভিতরে পার্থক্য এটা যে সিওপিডিটা আসলে অনেক বেশি শ্বাসকাশের জন্য অনেক বেশি মারাত্মক, এমনকি এটাকে আমরা নীরব ঘাতকও বলতে পারি। আমরা বুঝতেছি না, অথচ আমরা আস্তে আস্তে সিওপিডির দিকে এগিয়ে যাচ্ছি।
জি, আপনি এই যে কথাটি বলছিলেন সেই প্রসঙ্গে একটি পরিসংখ্যান বলছে যে বর্তমানে পৃথিবীর তৃতীয় প্রধান মৃত্যুর কারণ হচ্ছে এটি। আমাদের দেশেও কি কথাটি একইভাবে প্রযোজ্য? বর্তমান পৃথিবীর আসলে তৃতীয় ঘাতক হিসেবে সিওপিডি এখন লিডিং কজ অফ ডেথ, থার্ড লিডিং কজ অফ ডেথ। আমাদের দেশেও আসলে এখন সিওপিডি রোগীর মৃত্যুর হার অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। এই যে এই রোগগুলো রয়েছে বা অন্যান্য শ্বাসকষ্টের রোগগুলো রয়েছে, তো তাদের ক্ষেত্রে তো যেই কথাটি সবসময় চলে আসে তা হচ্ছে চিকিৎসার ব্যাপারে একটু জানতে চাই যে প্রথমেই অ্যাজমা নিয়ে একটু জানতে চাই যে অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে কিভাবে চিকিৎসা আগাতে হবে? অ্যাজমায় আসলে এটাও তো শ্বাসকষ্টের রোগ। তো অ্যাজমায় আমরা দেখা যায় যে আমাদের যে শ্বাসনালীটা আছে, শ্বাসনালীটা আসলে সরু হয়ে যায়, এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন বলি আমরা। সরু হয়ে যাওয়ার কারণে আসলে শ্বাসকষ্টটা শুরু হয়। দেখা যায় শ্বাসটা ঠিকমতো ফেলতে পারতেছে না, শ্বাস ফেলতে বেগ পাচ্ছে রোগীরা। তো দেখা যায় ওই সময় আমাদের সেই পেশেন্টগুলিকে আমরা হয়তো উপশমকারী কিছু ওষুধ আছে, যেমন আমাদের ফুসফুসকে একটু প্রসারিত করা, শিথিল করার জন্য এটা। আবার ওই দেখা যায় অ্যাজমা পেশেন্টগুলি আমাদের ফুসফুসে কিছু প্রদাহ বা ইনফ্লামেশন বলি আমরা, সেটাও হয়। সেখানে অ্যান্টি ইনফ্লামেটরি আমরা কিছু দেখা যায় লোকাল স্টেরয়েডও আমরা ইনহেলার হিসাবে আমরা ইউজ করতে পারি সেখানে। এছাড়া আরও সিমটোমেটিক কিছু ড্রাগস আছে তার ভিতরে, যেমন কিছু আমাদের কিছু কোষকে স্ট্যাবিলাইজ করার জন্য মন্টেলুকাস বা এরকম কিছু ড্রাগস আছে, সেগুলি নিতে পারি। তাছাড়া কিছু আরও আমাদের ফুসফুসের শ্বাসনালীকে প্রসারিত করার জন্য আরও কিছু আমাদের ওরাল ড্রাগসও আছে, সেগুলি আমরা নিতে পারি, হয়তো বা ডক্সোফাইলিন এরকম কিছু ওষুধ। অ্যাজমার ক্ষেত্রে একটি কথা বলা হয় যে এই ইনহেলারের কথা আপনি বললেন, অনেকের মধ্যেই ধারণা এবং এখন পর্যন্ত ধারণাটি রয়ে যাচ্ছে যে ওষুধ শুরু করলে আর কোনোদিন বন্ধ করা যাবে না, তাহলে ওষুধগুলো কেন শুরু করবে এবং মুখে খাওয়ার ওষুধ। রোগীরা আসলে অনেক বলে যে এটা আসলে শুরু করতে না পারলে ভালো হয় কিনা, যে শুরু করলে বোধহয় আর কোনোদিন ছাড়তে পারবো না। আসলে কথাটা আসলে ঠিক না। অ্যাজমা তো আমরা আসলে অ্যাকিউট অবস্থায় আসলে স্টেপ আপ ট্রিটমেন্ট দিয়ে শুরু করি, আবার স্টেবল হয়ে গেলে আবার পেশেন্ট কিন্তু স্টেপ ডাউন করে আবার দেখা যায় খুব নর্মাল অবস্থায় চলে আসা যায় ওষুধে। ইনহেলার দেখা যায় ওই সময় কোনো সময় প্রয়োজনের ইনহেলার, যেমন উপশমকারী আমরা সালবিউটামলটা ওই সময় রাখতে পারি এরকম। তাছাড়া ওই সময় দেখা যায় কন্ট্রোলারটা খুব বেশি লাগে না। তো এরকম যে আমরা যেটা শুরু করলাম আর কোনোদিন বন্ধ করা যাবে না, আসলে কথাটা আসলে ঠিক না। অ্যাজমা স্টেপ আপ স্টেপ ডাউন দুইটা ট্রিটমেন্টই আমরা ওভাবে করে থাকি, পেশেন্ট সেক্ষেত্রে ভালো থাকে। তার মানে রোগীকে জানতে হবে যে তার সমস্যাগুলো কি রকম এবং তখন কোন সময় কোনটা করতে হবে, কোন সময় ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সেটাও তাকে বুঝতে হবে আসলে। একটু চলে যাই ওই সিওপিডি রোগের ক্ষেত্রে। রোগটির নামের ক্ষেত্রেই বলছে যে দীর্ঘমেয়াদী একটি সমস্যা এবং অনেকদিন থাকছে। এই রোগটি কি ভালো হয়? আসলে সিওপিডি তো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বোঝাই যাচ্ছে ক্রনিক, মানে সব সময় এটা সাথে থাকছে। তা আসলে এটা মানে রোগটা আসলে নিয়ন্ত্রণযোগ্য, এটা আসলে রোগটা নিরাময়যোগ্য না। যার একবার সিওপিডি হয়ে যাচ্ছে, দেখা যায় যে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে সবসময় কিছু ওষুধপত্রে পথ্যাদির ভিতরে থাকতে হচ্ছে, কিন্তু এটা কখনোই এটা নিরাময় করা সম্ভব হবে না এই পেশেন্টের। তো সুতরাং এটা সবাইকে একটু বুঝতে হবে যে এই রোগটা যদি হয়ে যায়, এটা আমাকে সবসময় এই রোগটা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, এর সাথে কিছু পথ্যাদির উপর আমাকে নির্ভর করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। কিন্তু এটা ভাবলে হবে না যে এটা ওষুধ খেলাম আর ভালো হয়ে গেলাম, আসলে এটা এরকম নিয়ন্ত্রণযোগ্য হয়। তার মানে অ্যাজমাতে যেরকম কথা ছিল এখানে কি কথাগুলো প্রযোজ্য? আপনি বলছিলেন ওখানে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রিটমেন্ট। আমরা একেবারে খুব স্টেপ ডাউন ওরকম করতে পারি। রোগীর কন্ডিশন বুঝে আসলে যে সে কোন ক্যাটাগরিতে আমরা ট্রিটমেন্টটা দিব, সেই ক্যাটাগরি অনুযায়ী যদি দেখা যায় ক্যাটাগরি একটু অ্যাডভান্স ক্যাটাগরিতে যদি ট্রিটমেন্ট করি সিওপিডির, আমাদের গাইডলাইন আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওইখান থেকে স্টেপ ডাউন অনেক সময় করাটা একটু মুশকিল হয়ে যায় পেশেন্টের। এই সিওপিডি রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্টটা বেশি হচ্ছে এবং অনেকে অক্সিজেন লাগছে এবং বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তো এই যে অক্সিজেন লাগছে, এই ক্ষেত্রে আসলে কাদের অক্সিজেন লাগে এবং কাদের অক্সিজেন লাগবে না, এই ব্যাপারটা একটু জানতে চাই। আসলে সিওপিডির তো যাদের এটা আমরা একটা স্কোরিং আছে, স্কোরিং দেখে আমরা বুঝতে পারি আসলে কাদের কি কোনটা লাগছে কোনটা লাগছে না। তো দেখা যায় যে সিওপিডি যদি এটা আমার এক্সারবেশন, যে হঠাৎ করে যদি উপসর্গ অনেক বেশি বেড়ে যায়, যেহেতু ফুসফুসটা আগে থেকেই একটু ডিজিজ একটা ফুসফুস, সেক্ষেত্রে আমাদের বাইরে যে কোনো রকম একটা ইনফেকশন এজেন্ট দিয়ে সেটা এক্সারবেশন বা আমরা যেটা রোগের প্রাদুর্ভাব অনেকখানি বেড়ে যেতেই পারে, সেক্ষেত্রে রোগীর দেখা যায় অক্সিজেন কমিয়ে দিয়েছে, আরও অনেক সমস্যা শুরু হয়ে যায় সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের তো হসপিটালাইজ করে পেশেন্টকে অক্সিজেন দিতে হয়। আবার অনেক কিছু রোগীর ক্ষেত্রে যাদের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যাচ্ছে, অক্সিজেন অনেক কমে যাচ্ছে, কিন্তু আমরা তো সিওপিডি দেবো অক্সিজেনটা খুব বেশি দিতেও পারি না,
দেখে 2 থেকে 4 লিটারের ভেতরে আমরা সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সেক্ষেত্রে সেই রোগীগুলি একটু আগে আপনি যে বলছিলেন যে এবিজি করে দেখা যায়, তাদের দেখা যায় যে অনেক সময় কার্বন ডাইঅক্সাইডের একটা মাত্রা আধিক্যতা দেখা যায় আমাদের রক্তের ভেতরে। সেক্ষেত্রে তখন কার্বন ডাইঅক্সাইডটাকে নিরাময় করার জন্য সেটার আলাদা একটা ব্যবস্থাপনায় যেতে হয়। তো সেরকম অনেক পেশেন্টরা এরকম থাকে যে দেখা যায় হয়তো কার্বন ডাইঅক্সাইডটা আমরা আধিক্যতা কমিয়ে আনলাম, কিন্তু দেখা যায় পেশেন্টকে অক্সিজেনের দিকে খুব বেশি উন্নত করা যাচ্ছে না, তখন দেখা যায় যে বাসায় হয়তো বা একটা সবসময়ের জন্য কিছু অক্সিজেন থেরাপির উপর তাকে রাখতে হচ্ছে। এটাকে আমরা লং টার্ম অক্সিজেন থেরাপি বলি আর কি। শ্বাসকষ্টের বিভিন্ন রোগ নিয়ে কথা বলছিলাম এবং এর চিকিৎসা নিয়ে জানছিলাম, আরও জানবো। এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শীতকালীন শ্বাসকষ্ট নিয়ে। তো আমরা শুনছিলাম বিভিন্ন রোগের চিকিৎসা, সিওপিডি চিকিৎসা শুনেছি, অ্যাজমা চিকিৎসা শুনেছি। আপনি আরেকটি রোগের কথা বলছিলেন, আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এই রোগটি আসলে কি এবং এই রোগটিতে কি হয়, এই ব্যাপারটি একটু জানতে চাই। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ তো আসলে একটা ভাস্ট একটা ডিজিজের একটা অংশ। তো এটাতে অনেক রকম রোগ আছে, তার ভিতরে আমরা বেশ কিছু রোগী পেয়ে থাকি, যেমন ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। আসলে রোগটার আসল কারণটাই আসলে এখন ইডিওপ্যাথিক আমরা ঠিক জানি না, এরকম কিছু রোগ। তো এরকম রোগীরা আমাদের কাছে আসছে, শীতকালেও তাদের কিছু দেখা যায় যে হঠাৎ করে শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাচ্ছে। অনেক সময় এইরকম আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা বিভিন্ন পলিউটেন্ট এজেন্টের ট্রিগারিংও দেখা যায় তাদের এই সমস্যাগুলি, রোগের প্রাদুর্ভাব অনেক দেখা দিচ্ছে। তো এই রোগটা আসলে দেখা যায় পেশেন্টের প্রেজেন্টেশনটা কি, পেশেন্টের রোগীরা দেখা যায় যে ওটাও মানে শ্বাসকষ্টের একটা অনেক বড় একটা রোগ। তো রোগীরা দেখা যায় যে বসে আছে, দেখা যায় যে অক্সিজেনটা কমে যাচ্ছে, যেটাকে আমরা অনেক সময় রেস্টিং হাইপোক্সিয়াও বলি। তো দেখা যায় রোগীরা এখান থেকে হয়তো নিজের জামা কাপড় চেঞ্জ, এখান থেকে ওখানে একটু হেঁটে যাওয়া একেবারে রোগীর জন্য একটা অসাধ্য হয়ে যাচ্ছে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে এরকমও হচ্ছে। তো সেক্ষেত্রে যতটুকু সে করতে পারতো বাসায়, তো এখন দেখা যায় শীতকালে দেখা যায় কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে গেলে তখন দেখা যায় রোগের শ্বাসকষ্টটা এমন পরিমাণ বেড়ে যাচ্ছে রোগী আর বাসায় থাকতেই পারছে না, তখন সাথে সাথে চলে আসতেছে। সেক্ষেত্রে কিছু কিছু রোগী আমরা হয়তো হসপিটালে অ্যাডমিশনও দিই, তা দেখা যায় অক্সিজেন নেমে অনেক নিচে চলে আসছে। আচ্ছা। তো এরকম পেশেন্টও আমরা পাচ্ছি, যারা শুধু যে আমরা এই যে অ্যাজমা বা সিওপিডির কথা বলছিলাম তা না, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আবার এখন ইদানিং আমি দেখছি যে যেমন ব্রঙ্কিকটিসিস একটা পেশেন্ট, যারা দেখা যায় যে আমাদের অনেক সময় টিউবারকুলোসিস বা নিউমোনিয়া ছিল, তারপরে দেখা যায় যে ফুসফুসে একটা পার্মানেন্ট কিছু চেঞ্জ হয়ে গিয়ে ব্রঙ্কিকটিসিস নামে একটা ফুসফুসের একটা বড় রোগ ধারণ করেছে। তো সেটাও দেখা যায় ফুসফুসের ওই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি অনেকটা ক্ষতই হয়ে থাকে। তো সেই ক্ষতের জায়গাটা দেখা যায় যে আমাদের যে পলিউটেড বায়ু দূষণ বা যে কোনো কারণেই হোক, বা যারা ধূমপায়ী আছে তাদেরও বলবো, সেখান থেকে দেখা যাচ্ছে যে ফুসফুসটা আবার আক্রান্ত হচ্ছে। তারাও একটা কিছু বাজে সিমটম নিয়ে আসছে। তার ভিতরে দেখা যায় ফুসফুস প্রচুর কফ যাচ্ছে, সাথে কফের সাথে রক্তও যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিছুটা অক্সিজেন কমেও যাচ্ছে। তো এরকম পেশেন্টগুলি বিভিন্ন টাইপের শ্বাসকষ্টের পেশেন্টগুলি বিভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসতে, শীতকালে আমরা পাচ্ছি এগুলি। সবসময় পাই, তবে শীতকালে অনেক সময় বেশি পাওয়া যায়। ঠিক কথাটি বলছিলেন যে শীতকালে বেশি পাওয়া যায়। তো দেখা যায় এই ধরনের রোগী যাদের অ্যাজমা আছে, যাদের ক্ষেত্রে সিওপিডি আছে বা এই যে ব্রঙ্কিকটিসিস আছে, এই ধরনের রোগীদের কফ বাড়ছে, কিন্তু কফের পরীক্ষা করলে বলছে এখানে জীবাণু আছে। তো আপনি তো বলছিলেন যে এগুলো জীবাণু ঘটিত রোগ নয়, তো ব্যাপারটি আসলে কেন? আমাদের যেহেতু আমাদের একটা ডিজিজ লাং বলবো আমি, সেখানে আমাদের বাইরে যে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াগুলি আছে, তাই ভাইরাস ব্যাকটেরিয়াগুলি সর্বক্ষণই আমাদের এয়ারে ঘুরছে। তো সেক্ষেত্রে আমরা তো সবসময় শ্বাস নিচ্ছি, তো এগুলি আসলে সবই এয়ারবর্ন ডিজিজের মতো, সব শ্বাসের সাথে আমাদের ভেতরে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যখনই ইনফেকশন বা আমাদের প্রদাহ শুরু করে দেয়, ওই দেখা যায় যে আমাদের শ্লেষ্মার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো শ্লেষ্মার কারণে একটা ব্যাখ্যা আছে। তো সেই শ্লেষ্মা যখন বেড়ে যাচ্ছে, শ্লেষ্মাটা যখন কফ আকারে বের হচ্ছে মিউকাসগুলি, তখন আমরা পরীক্ষা করে দেখে যে আচ্ছা উনি এই জন্য ইনফেক্টেড, ওনার এক্সারবেশন বা অ্যাজমা বা সিওপিডি এক্সারবেশনটা হয়েছে আসলে এই কারণে, এই জন্য রোগের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। তখন দেখা যায় যদি অবশ্যই ব্যাকটেরিয়া বা যেটাই দিয়ে হোক, তখন আমাদের অবশ্যই তো সেখানে অ্যান্টিবায়োটিকের একটা রোল তো থাকেই। অ্যান্টিবায়োটিক আমরা সেখানে হয়তো বা দিতে পারি ব্যাকটেরিয়াকে নিধন করার জন্য। তো এই আইএলডি রোগের ক্ষেত্রে কি চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়?
অ্যান্টিবায়োটিক আসলে আইএলডি যেখানে যখন আমরা যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আসলে অনেক সময় যে অ্যাকিউট ডিটোরিয়েশন হলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমরা শুরু করতে পারি। এর সাথে অবশ্যই আমাদের যে অ্যান্টিফাইব্রোটিক যে এজেন্টগুলি আছে, দেখা যায় অনেক সময় আমরা অল্প ডোজে শুরু করলে সেগুলো ডোজের পরিমাণ আমরা অনেক সময় বাড়িয়ে দিই। তারপরে তার আমরা এর সাথে কিছু আমরা রিহ্যাবিলিটেশনের যে আমাদের কিছু প্রোগ্রাম আছে, দেখা যায় যে পালমোনারি রিহ্যাবিলিটেশন, সেটাকেও আমরা সামনে আর একটু করে নিয়ে আসি যে পেশেন্টকে একটু রোগ মুক্তি না, শুধু রোগের নিয়ন্ত্রণটা যেন একটু দ্রুত হয়, রোগীটা যেন একটু রোগের উপশমটা মানে এই উপসর্গগুলি একটু কম বোধ করে এরকম। আচ্ছা, তো আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে শুনছিলাম। চিকিৎসার বাইরে অনেক রোগীদেরকে বলা হয় যে না, আপনারা একটু ফুসফুসের ব্যায়াম করে আসেন, আপনি একটু টিকা নিয়ে আসেন। টিকার ব্যাপারটি একটু জানতে চাই, টিকা এখানে কি ভূমিকা পালন করে এবং কি কি টিকা প্রয়োজন হতে পারে? আসলে টিকাটা আমরা তখন শুনছিলাম যে আমার রোগের প্রাদুর্ভাব বেড়ে গেল, আসলে প্রাদুর্ভাব বাড়ার সময় কিন্তু আমরা টিকা আসলে দেই না, ওই সময় রোগের আমরা ট্রিটমেন্টই করি। প্রতিষেধক বা ভ্যাকসিন যেটা বলি আমরা, সেটা দিই আসলে আমরা পেশেন্টটা যখন ইমপ্রুভ করে গেল তারপর তাদেরকে একটা সময় বলে দিই আপনি এই ভ্যাকসিনটা নেবেন। তো এখানে আমাদের বিভিন্ন টিকা আছে, যেমন আমরা আমাদের স্টাডিতে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের শীতকালে এদের প্রাদুর্ভাব বেড়ে যায়, যেটা শুষ্ক মৌসুম, ওই জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে একটা টিকা আমরা দিতে পারি। নিউমোনিয়া তো একটা খুব কমন প্রেজেন্টেশন আমাদের এখন এই শীতের সময়, বাচ্চা থেকে শুরু করে প্রবীণদের সকলেরই। তো দেখা যায় নিউমোনিয়ার আমরা ভ্যাকসিন দিতে পারি। এই দুটো ভ্যাকসিন আমরা সবসময় আসলে পেশেন্টকে দেবে আমরা অ্যাডভাইস করে থাকি। কতদিন পর পর আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আসলে প্রতি বছরই আমরা দিতে বলি। এখানে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে দেখা যায় 4টা স্ট্রেনের এগেনস্টে একটা ভ্যাকসিন আছে। তো সেটা প্রতি বছরে আমরা দেওয়া থাকলে একেবারে বলা যাবে না যে তার এক্সারভেশন হবেই না, কিন্তু হয়তো প্রতিষেধক দেওয়া থাকলে পেশেন্টগুলি আগের থেকে কিছুটা বেটার থাকে, এটা আমরা যতটুকু দেখতে পেয়েছি। আর আরেকটা হচ্ছে নিউমোনিয়ার এগেনস্টে দেখা যায় যে ওখানে 23 স্ট্রেনের এগেনস্টেও আমরা নিউমোনিয়ার ভ্যাকসিন পাচ্ছি, 3 থেকে 5 বছর পর পর আমরা সেটা দিতে পারি। আচ্ছা, এটি তো চিকিৎসক বলে দিবে যে কখন কাকে কোনটা নিতে হবে? হ্যাঁ, এটা নাকি সে নিজে চিকিৎসকের থেকে পরামর্শ নিতে না, পারবে? নিজে থেকে না, এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই নেওয়া উচিত। ভ্যাকসিনের কথা শুনলাম, তো আমাদের দেশে তো একটা বড় অংশ রোগী আছে যারা যাদেরকে আমরা বলছি শিশু, তাদেরও শ্বাসকষ্টের সমস্যা হয়। তো তাদের ক্ষেত্রে উপসর্গগুলো কীরকম হয় এবং কোন কোন রোগগুলো বেশি হয়? আর শিশুদের আসলে আমরা শিশুকালের অ্যাজমাও একটা রোগ, চাইল্ডহুড অ্যাজমা বলি, সেটাও আসতে পারে। আর এর সাথে অবশ্যই ব্রঙ্কিওলাইটিস একটা রোগ আছে, সেটাও এটা ব্রঙ্কিয়ালসে হয়ে থাকে। আর একটা হচ্ছে সাধারণত নিউমোনিয়া তো বাচ্চাদের খুবই কমনলি এটা হয়ে থাকে। আসলে শিশুদের একটু আগে আমি বলছিলাম প্রথম দিকে যে শিশুদের এই রোগগুলি হওয়ার মূল একটা কারণ হচ্ছে ওদের আসলে বাচ্চাদের যে ছোট বয়সে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বেড়ে ওঠার কথা, আসলে ওই বয়সে অতটুকু মাত্রায় বেড়ে ওঠে না, যার কারণে ওরা রোগের প্রাদুর্ভাবটা দ্রুত হয়ে যাওয়া বা যে কোনো রোগে আক্রান্ত হওয়ার জন্য একটা মানে খুবই ফার্টাইল ফিল্ড বলবো আর কি, খুব উর্বর ভূমি, যেখানে খুব অল্পতেই রোগটা ধরা দিতে পারে। আচ্ছা, তো বাচ্চাদের ক্ষেত্রে কি টিকা প্রয়োজন হয়? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা তবে কিছু কিছু টিকা আমরা যেমন 12 বছরের পরে দিই, সে সময় আমরা অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়সে সেই টিকাগুলি দেই না। সেরকম কিছু টিকা আছে তো আমরা জানি পিএস শিডিউলের যে টিকা, কিন্তু কিছু কিছু টিকা আমরা খুব অল্প বয়সে অনেক সময় দিই না, একটু বেড়ে উঠলে তারপরে, কারণ কিছু টিকার আবার একটু ভিরুলেন্ট কিছু ফ্যাক্টর থাকে, যার কারণে আমরা ওই টিকাগুলি অনেক সময় ছোটদের অনেক সময় অ্যাডভাইস করি না। আমরা আবার একটু চলে যাই বয়স্কদের ক্ষেত্রে, এবং আমাদের মাঝখানে রয়ে গেল যে তরুণ বয়সী। তো বিভিন্ন সময়, যেমন আমরা কিছুদিন আগে শুনছি এখন চায়না থেকে নতুন একটি মেটানিউম ভাইরাস প্রাদুর্ভাব ঘটছে। আবার এর আগে আমরা কোভিড দেখেছি, আমরা দেখেছি যে সৌদি আরব থেকে মার্স আসছে, বা যেটাকে বলে মিডল ইস্ট থেকে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংক্রামক রোগগুলো আসছে এবং প্রত্যেকটাতেই কাশি বা শ্বাসতন্ত্রের বিভিন্ন উপসর্গ দেখা যায়। এইসব রোগ থেকে কি পরবর্তীতে ফুসফুসের কোনো পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, বা সেখান থেকে কি শ্বাসকষ্টের রোগ তৈরি হতে পারে? খুব সুন্দর প্রশ্ন। আসলে আমরা কোভিড নিয়ে আগে বলি, কোভিড নিয়ে যেহেতু আমরা অনেক কাজ করেছি, তো কোভিডের দেখা যায় কিছু কিছু পেশেন্টে আসলে তারা কোভিডে যে লাংটা ড্যামেজ ছিল, সেখানে যে সেখানে ড্যামেজ থেকে পেশেন্টটা হয়তো রিকভারিটা অনেক সময় 100% হয় না, বা সে হয়তো ওষুধেরও কিছু তারতম্য থাকে, যার কারণে ওষুধ সেবনটাও একটু প্রবলেম থাকার কারণে সে হয়তো পুরোপুরি রিকভার করতে পারেনি। সেক্ষেত্রে সামান্য কিছু রেসিডুয়াল কিন্তু আমরা বলবো যে পালমোনারি ফাইব্রোসিস যেটা হয়তো তার ডেভেলপ করে রয়ে গেছে, তো সেইটা যদি ডেভেলপ থাকে, সেটা যদি রয়ে থাকে, তাহলে দেখা যায় সেই পেশেন্টগুলি যে যখন সে
কাজ করতে যায় তখন ডেফিনেটলি সে কাজের সেই বেগ দিয়ে কাজ করতে হবে, সেই দম নিয়ে সে কাজ করতে পারতেছে না। পেশেন্টগুলো এভাবে প্রেজেন্ট করতেছে আমাদের কাছে। সেটাও কোভিডের পরবর্তী কোভিড রিলেটেড ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস নিয়ে পেশেন্টগুলি এইভাবে সিমটোমেটিক হয়ে হয়তো বা তারা আজকে চলছে। সেক্ষেত্রে তাদেরকে আমরা অন্য কিছু ব্যবস্থাপনায় নিয়ে আসার চেষ্টা করি। আর যে ভাইরাসের নাম আসলো HMPV ভাইরাস, যেটা এখন নিউ যে ভাইরাসটা চায়নায়, আবার করোনা তো চায়না থেকে শুরু, আবার সেই করোনার মতো HMPV ওই করোনার মতোই একটা ভাইরাস। এটারও আক্রান্তের জায়গায় প্রথম হচ্ছে ফুসফুস। তা এটাও আস্তে আস্তে আমাদের মহাভারতের উত্তরবঙ্গে কিছু এরকম রোগী শনাক্ত হয়েছে, আমরা এটা শুনেছি। তো এটাও ওই একেবারে করোনার মতোই কিছু প্রাদুর্ভাব দিয়েছে, ফ্লু লাইক সিনড্রোম যেটা বলি আমরা, তো কাশি, জ্বর, ঠান্ডা, সর্দি একটু এরকম, তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট, এইভাবে আস্তে আস্তে রোগের উপসর্গ বাড়ায় আর কি। তো সেক্ষেত্রে আমরা আসলে এই করোনার মতো HMPV ভাইরাসের ক্ষেত্রেও আমরা সতর্ক থাকার চেষ্টা করব যে যেন ওভাবে আমাদের করোনার মতো আউটব্রেক যেন না করতে পারে। অবশ্যই আমরা আরো সতর্ক হওয়ার চেষ্টা করব। আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে শীতকালে শ্বাসকষ্টের সমস্যা। যদি কথা বলতে বলতে আমরা অনেক ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি, এখন একটু জানতে চাই যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ফুসফুসের ব্যায়ামের কথা বারবার বলা হয়। এই ফুসফুসের ব্যায়াম বলতে কি বোঝায়? এটি কি সাধারণ ব্যায়ামের মতো নাকি একটু আলাদা কিছু? না, আমরা অবশ্যই ফুসফুসের একটা ব্যায়ামটা আমাদের ফুসফুসের ডিজিজের যে আমরা ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টের ভিতরে আমরা আসলে মাল্টি ডিসিপ্লিনারি ইনভলভমেন্ট থাকে। তার ভিতরে পালমোনারি রিহ্যাবিলিটেশন খুব বড় একটা অংশ। যেমন আমরা বলছিলাম যে এই আমরা ক্রনিক সিওপিডি যে পেশেন্টগুলি আসলে দেখা যায় যে তাদের যে কর্মদক্ষতা বা কর্মের যে বেগটা পেতে হতো, দমের যে বেগটা পেতে হতো, সেটা কমানোর জন্য আমরা ব্যায়ামের আওতায় তাদেরকে নিয়ে আসি। হ্যাঁ, সেক্ষেত্রে তারা দেখা যায় যে এই নিয়মিত কিছু ব্যায়ামের মাধ্যমে ফুসফুস রিলেটেড ব্যায়াম, কিছু আমাদের এই হাঁটা চলাফেরা বা আমাদের কিছু আমরা লিম্ব এক্সারসাইজ বলি, যে আমাদের হাত পা ছোড়াছড়ি, সেরকম কিছু ব্যায়ামের মাধ্যমে পেশেন্টগুলির কিছুটা কর্ম উদ্দীপনা বা কাজের যে বেগটা আগে পেতে হইতো সেটা কিছুটা কমে যায়। আজকে হয়তো বা টয়লেট পর্যন্ত যেতে তার কষ্ট হতো, সেখানে আজকে সে হয়তো বা মসজিদ পর্যন্ত যেতে পারছে। এইটা আস্তে আস্তে তার ডেভেলপ হয়। শুধু আমরা এই ওষুধের মাধ্যমে এটা ট্রিটমেন্টটা আসলে কন্টিনিউ করবো তা না, তাকে অবশ্যই এই ব্যায়ামের আওতায় আনতে হবে। এটা একটা অনেক বড় অংশ একটা পেশেন্টকে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাকে অনেকটা আগের অবস্থায় আনতে না পারলেও অনেকটা ইমপ্রুভ করার একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই যে পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের যে পুনর্বাসন ব্যায়াম নিয়ে কথা বলছিলেন, এই ব্যাপারটি কে শিখাবে? এটি কি ঘরে বসে শেখা যাবে না? একটা আসলে আমরাও শিখে দিতে পারি, বা অনেক সময় ফিজিওথেরাপিস্ট আছেন তারাও দিতে পারেন, আমরা নিজেরাও করে দিতে পারি, আমরা কিছু কিছু ব্যায়াম শিখে দিতে পারি। সেটা শেখানোর পরে অবশ্যই সে বাসায় বসে নিজেই একাই ব্যায়াম করতে পারেন। এমনকি আমি এরকম আমার অনেক পেশেন্টই আছে যারা ব্যায়াম শিখে নিয়ে বাসায় করছেন, ভালো আছেন। তাহলে এটা খুবই আশার একটি কথা, কিন্তু শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। এটা অবশ্যই একটা অ্যাওয়ারনেসের একটা বিষয়, যে নিজেদেরকে সচেতন হওয়ার একটা বিষয়। আমাদের রোগীদেরকে বলা হয় যে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে, যদি বিশেষ করে যদি সিওপিডি জাতীয় রোগ বা এই যে এই ধরনের শ্বাসকষ্টের রোগগুলো হয়। তো সেই ব্যাপারে একটু জানতে চাই। খাদ্যাভ্যাসের মধ্যে বিশেষ করে এখন আমরা শীতকালের খাদ্যাভ্যাসের ভিতরে যদি বলি, যে দেখা যায় এখানে আমরা কিছু ফ্রুটস, ফলমূল একটু বেশি খাওয়ার চেষ্টা করব। তারপরে শাকসবজি, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ, ডি, ই, এই জাতীয় খাবারগুলি যেগুলি বেশি পাওয়া যায়, সেগুলো তো টক জাতীয় খাবার আমরা একটু বাড়িয়ে খেতে পারি। কিছু টক জাতীয় ফ্রুটস আছে, সেগুলো একটু বাড়াতে পারি। তাহলে দেখা যায় আমাদের রোগের প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই হতে পারে। একটু আগে বলছিলাম আসলে রিহ্যাবিলিটেশনের কথা, আমরা আসলে ব্যায়ামের মাধ্যমে নিজেদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে পারি। এটাও একটা রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে শরীরকে অনেক সুস্থ রাখার চেষ্টা করতে পারি। আমরা কথা বলতে বলতে একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, শ্বাসকষ্ট এবং ফুসফুসের স্বাস্থ্য, এই দুটি বিষয় ভালো রাখার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থার নিয়ে আপনার উপদেশগুলো জানতে চাই। উপদেশের ভিতরে আমি যদি মোটা দাগে বলি, আসলে আমাদের সবারই এটা সচেতন হতে হবে। ঘরের ধুলাবালি থেকে শুধু বাইরের ধুলাবালি, আমরা যে বায়ু দূষণ যেটা আছে আমাদেরকে অবশ্যই কমাতে হবে। বায়ু দূষণের যে মাত্রা যে পরিমাণে আসছে আমাদের বাংলাদেশে এখন, বিশেষ করে ঢাকা শহর, আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ভিতরে আমরা খুব খারাপ একটা অবস্থায় আছি। ডেফিনেটলি এটা আমাদের সবারই দায়িত্ব
জনসচেতনতার মাধ্যমে এটাকে অবশ্যই দূষণমুক্ত একটা নগরী গড়ে তোলা। আর অবশ্যই এর ভিতরে বলবো যে আমাদের ধূমপান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খারাপ দিক, যেটার কারণে আজকে আমাদের ফুসফুসের এই জটিলতাগুলো বেড়েই চলেছে। অবশ্যই আমাকে ধূমপান মুক্ত একটি সমাজ গঠন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আজকে এখানে ধন্যবাদ। বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।